আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের বায়োলজির প্রথম ক্লাসে। যারা 26 ব্যাচ আছো তাদের জন্য স্পেশালি ক্লাসটা নেওয়া। এছাড়া 27 ব্যাচ 28 ব্যাচ এবং যতদিন এই সিলেবাসে বই আছে তোমরা ক্লাসটা করতে পারবা। আজকে ভাইয়ার সাথে কন্টিনিউ করে দেখো, চ্যাপ্টারটা পানি পানি হয়ে যাবে এবং এই চ্যাপ্টারটা আসলে সবথেকে সহজ চ্যাপ্টার ওটা বায়োলজির মধ্যে। তোমাকে সহজ লাগাইতে হবে, লাগানোর দায়িত্ব কার? আমার। ঠিক আছে, তো কথা বোঝা যায়। অধ্যায়টার নাম কিন্তু জীবন পাঠ। হ্যাঁ, দেখো জীবনে সবসময় পাঠ লাভ, এই অধ্যায় পড়তে লাগে একটু পাঠ নিয়ে নাও তোমরা, ঠিক তো? তাহলে আমরা এই অধ্যায়টা শুরু করব শেষ থেকে। আমরা 1.4 শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ থেকে শুরু করব। কথা বুঝো, তোমাকে যদি প্রথম ক্লাসে যদি ভালো না লাগে চ্যাপ্টার, তুমি কিন্তু ক্লাস করে মজা পাবা না এবং অধ্যায়টা পুরাই বোরিং হয়ে যাবে। কথা বুঝছো? আমি এমন স্টাইলে পড়াবো চ্যাপ্টারটা অটোমেটিক্যালি ভালো লাগবে এবং এই ভালো লাগাটা কিন্তু ডিপেন্ড করে তোমার যদি 9-10 বায়োলজিটা ভালো লেগে যায়, তুমি কিন্তু ডাক্তার হওয়ার স্টেপে এগিয়ে যাবা। তোমার কিন্তু তখন ডাক্তারি ড্রিম চলে আসবে মাথার মধ্যে। হ্যাঁ ভাই, আমি জানোয়ার মানে ইঞ্জিনিয়ার হব না, আমি হব কি ডাক্তার। ঠিক আছে, ডাক্তার হব। তাহলে আমরা এই অধ্যায়টা শুরু করব শ্রেণীবিন্যাস দিয়ে। কি দিয়ে ভাইয়া? শ্রেণীবিন্যাস দিয়ে। তোমাদের বইতে দেখবা এই তো আমি বইটা বের করে ফেলেছি। দেখবা তোমাদের লাস্টের দিকে 2টা পৃষ্ঠা আছে, এই যে বাঘের নিচে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, এই অংশ থেকে আমি শুরু করব। ঠিক আছে, এই অংশটুকু আমি খুব ভালো করে পড়াই ফেলবো। আমার সাথে সাথে নোট নিয়ে বসো 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 এবং বইটা নিয়ে বসো। তাহলে জীবন পাঠ, এখানে আমাদের শ্রেণীবিন্যাস সম্পর্কে পড়তে হয়। এখন শ্রেণীবিন্যাস এর কিন্তু ধাপ হচ্ছে 7টা। শ্রেণীবিন্যাস 7। মুখে বলছো তো? মুখে বলছো তো? না বললে কিন্তু। তাহলে শ্রেণীবিন্যাস 7। তাহলে শ্রেণীবিন্যাসের ধাপ কয়টা? শ্রেণীবিন্যাস 7। ভাইয়া না পারার তো কিছু নাই। তাহলে শ্রেণীবিন্যাসটা দরকার কেন? ধরো ধরো আমরা তো জানি আমরা হচ্ছে কয়টা পর্বের প্রাণী। আমাদের মেরুদণ্ড আছে না নাই? আছে, মেরুদণ্ড আছে। এছাড়া আমরা জানি মাছ আছে, এছাড়া পাখি আছে, ঠিক তো? এছাড়া সরীসৃপ আছে যারা কি করে দেওয়ালে যে ভর দিয়ে চলে, যেমন টিকটিকি। তাহলে অসংখ্য পৃথিবীতে প্রাণী আছে। ধরো তোমাকে একটা পানির নাম বললাম, ধরো বললাম ওরাং ওটাং। কি বললাম? ওরাং ওঠাং। কি বললাম বুঝো? ওরাং ওটাং। তাহলে এই যে ওরাং ওটাং বললাম, বলো তো এর বৈশিষ্ট্য বলতে তোমাকে। তাহলে আমি তোমাকে একটা নতুন কিছু জিনিসের একটা নাম বলেছি, একটা প্রাণীর নাম বলেছি। এই নাম বললাম, বলো তো এটার বৈশিষ্ট্য কি কি কি? তখন তুমি কি বলবা? কি ভাইয়া বলেন, জীবনে তো কিছু না, আমি শুনিনি, প্রথম শুনলাম। তাহলে এমনি কেমনে বৈশিষ্ট্য বলবো? বাট আমি যদি তোমাকে বা তোমাদেরকে যদি বলে দিতাম ওরাং ওটাং একটা মেরুদণ্ডী প্রাণী। কি প্রাণী? মেরুদণ্ডী প্রাণী। তখন তোমার মাথায় কিন্তু অটোমেটিক্যালি হিট করতো যে ভাইয়া এটা যেহেতু মেরুদণ্ডী প্রাণী, তাহলে মেরুদণ্ডের বৈশিষ্ট্যগুলো কি কি মাথায় চলে আসবে। তাহলে আমরা এই জিনিসটা না চিনেও জাস্ট মেরুদণ্ডী প্রাণী বলার কারণে আমাদের মাথায় একটা ইমাজিন আসছে, একটা কল্পনা আসছে যে ভাইয়া এরকম এরকম হতে পারে। এই জিনিসটাই কিন্তু ভাইয়া আমাদের শ্রেণীবিন্যাসের একটা অন্তর্গত। তো শ্রেণীবিন্যাস দরকার কেন? পৃথিবীতে ভাইয়া দেখো লক্ষ লক্ষ কিন্তু ভাইয়া আমাদের উদ্ভিদ আছে, প্রাণী আছে, ঠিক না? তাহলে বিভিন্ন প্রজাতি আছে। এই প্রজাতিকে মনে রাখা একটু কষ্টকর, তাই তাকে একটু বিন্যাসে আনা দরকার, শ্রেণীতে বিন্যাসে আনা দরকার, মানে সাজানো। তাকে আমি সাজাবো, ঠিক আছে, শ্রেণীতে সাজাবো। যেমন এই কিন্তু মেরুদণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত। তা যেমনি মেরুদণ্ডী বললাম তেমনি এর বৈশিষ্ট্যগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে বুঝছো কেন শ্রেণী বিন্যাস দরকার? পৃথিবীতে অসংখ্য লক্ষ লক্ষ উদ্ভিদ এবং প্রাণী আছে, এদেরকে পড়া কিন্তু কষ্টকর। এই পড়া থেকে পরিত্রাণের জন্য আমাদের শ্রেণীবিন্যাস দরকার কেন আমি আরো বিস্তারিত বলবো একটু পরে। আমরা শুরু করে ফেলি, ঠিক আছে? শ্রেণীবিন্যাসে দেখো, শ্রেণীবিন্যাসের ধাপ 7টা। আমি লিখে ফেলি, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তাই ফাট করে আমি একটু স্টপ করছি ভিডিওটা, ঠিক আছে? তো দেখো আমি শ্রেণীবিন্যাসের 7টা ধাপ লিখে ফেলেছি, ঠিক আছে? তোমরাও লিখতে পারবা। দেখো আমরা উপর থেকে নিচ পর্যন্ত সাজাইছি, দেখছো না? এই যে উপরেরটা কিংডম, কি বলো? মুখে বলো কিংডম। এই কিংডম বা রাজ্য, এটাই কিন্তু সবচেয়ে বড়। কি বললাম? সবচেয়ে বড়। এবং নিচেরটা কিন্তু সবচাইতে ছোট, সবচেয়ে ছোট। ভাইয়া এই যে আমরা ছোট এবং বড় বলতাছি, এটা কিন্তু সংখ্যার ভিত্তিতে, অর্থাৎ পৃথিবীর দেখো সকল প্রাণী কিন্তু কিংডম বা রাজ্যের অন্তর্গত। আমি আবারও বলতাছি, পৃথিবীর যত মানে এই দুনিয়ায় যত ক্রিয়া আছে, প্রাণী আছে, সবাই কিন্তু আমাদের রাজ্যের মধ্যে আলটিমেটলি অন্তর্ভুক্ত হবে। কথা বোঝা যাচ্ছে কথাটা? তো সবচাইতে বড় পর্ব কোনটা? সব থেকে বড় পর্ব কিন্তু হচ্ছে আমাদের, পর্ব বলছি কেন? শ্রেণীবিন্যাসের ধাপ। শ্রেণীবিন্যাসের 7টা ধাপ লিখেছি, সব থেকে বড় হচ্ছে এটা
সব থেকে ছোট হচ্ছে এটা। এই যে বড়, এটা কিন্তু সংখ্যার ভিত্তিতে, ঠিক তো? দেখো পৃথিবীর সকল পানি যেহেতু এর মধ্যে অন্তর্গত, তাই এ পর্বের পানিকে বলা হয় কি জানো ভাইয়া? অ্যানিমেল মানে পানি, তাই এ পর্বের পানিকে অ্যানিমেল থেকে বলা হয় অ্যানিমেলিয়া। কি বললাম? অ্যানিমেলিয়া। তাহলে দেখো পৃথিবীতে যত পানি আছে সবারই কিন্তু একটাই রাজ্য, সেটা কিন্তু অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া, কথা বোঝা যাচ্ছে আমার কথাটা? তাহলে এই অংশটুক বড়, এই অংশটুক ছোট। তাহলে শ্রেণীবিন্যাসের 7টা ধাপ আমি মনে রাখবো কেমনে? এখন এই যে আলটিমেটলি রাজ্য বলতাছি, যার মধ্যে পৃথিবীর সকল প্রাণী আছে, এই রাজ্যের মধ্যে আবার আমাদের পর্ব দেখা যায়। যেমন দেখো পর্ব দেখা যায়, আমি যদি একটু বলি, এই রাজ্যের পর্ব কি জানো? 33টি পর্ব আছে। কয়টা? 33টা। ইন্টারমিডিয়েটে উঠলে, তোমরা যখন কলেজে উঠবা দেখবা এটা নিয়ে পড়তে হবে প্রথম অধ্যায়ে। এর মধ্যে 9টা প্রধান আর বাকি 24টা কিন্তু অপ্রধান আছে, ঠিক আছে? তোমরা শুনে থাকবা পরিফেরা, নিরারিয়া, প্লাটি হেলমেন্থেস থেকে কডাটা পর্যন্ত, ওগুলা কিন্তু এর মধ্যে পড়ে। আচ্ছা আমরা ওদিক না যাই, আমরা বলছিলাম পৃথিবীর সকল প্রাণী কিন্তু অ্যানিমেলিয়ার মধ্যে আছে, এবং সেই পর্বের প্রাণীগুলোকে আবার আমরা কি করলাম? এই অ্যানিমেলিয়াকে আমরা 33টি পর্বে ভাগ করলাম। যেমন ধরো যদি বাংলাদেশ, কি বললাম? এই বাংলাদেশকে যদি আমরা কি ধরি? রাজ্য ধরি, তাহলে বাংলাদেশের মধ্যে দেখো তো 8টা বিভাগ আছে না? 8টি বিভাগ আছে না? এখন মনে হয় আরেকটা নতুন হয়েছে, কুমিল্লা, ঠিক তো? প্রস্তাবিত মনে হয় নাই। 64টা জেলা, বলো তো 65 নম্বর জেলার নাম কি? হ্যাঁ, এটা কিন্তু প্রস্তাবিত, ভৈরব। আচ্ছা, তাহলে বাংলাদেশ, এই বাংলাদেশটাকে যদি আমি রাজ্য ধরি, এই বাংলাদেশকে দেখো 8টি বিভাগে ভাগ করা হয়েছে, জাস্ট এটা একটা পর্বের মতো। এটাকে যদি আমি রাজ্য ধরি, অ্যানিমেলিয়াকে, এটাকে 33টি পর্বে ভাগ করা হয়েছে। এখন 8টি বিভাগ থেকে তুমি কি পাবা? জেলা পাবা, জেলা থেকে তুমি কি পাবা? থানা পাবা, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ এটাই সিস্টেমটা এরকম। এই হচ্ছে একটা, এই রাজ্যকে আবার বিভিন্ন পর্বে ভাগ করা হয়েছে। পর্বের আরো বিভিন্ন ভাগ আছে, এরও ভাগ আছে, এভাবে চলতে সব থেকে ছোটটা হচ্ছে কিন্তু আমাদের প্রজাতি। কি বললাম? প্রজাতি। এবার চলো তোমাকে আমি শিখাই ফেলি কিভাবে এটা মনে রাখতে হবে। শ্রেণীবিন্যাসের 7টা ধাপ পড়তে 7 সেকেন্ডও লাগে না, ঠিক আছে? আমি আশা করতেছি এই কি বোঝাতে চাইলাম আমি এটা পর্যন্ত বোঝাতে পেরেছি। তাহলে শ্রেণীবিন্যাসের কয়টা ধাপ ভাইয়া? 7টি ধাপ। কয়টা ধাপ? 7টি ধাপ। 7টি ধাপ আমার সাথে সাথে বলার চেষ্টা করো। বলো কে পি। কি বলবো? কেপি। দুইটা কথা, কেপি, তারপরে বলবো COF, কফ। কি বলবো? আরো 3টা কথা, কেপি, কফ। মুখে বলছো তো? মুখে বলছো না? যারা যদি আঙ্কেল আন্টি যদি তোমাদের পাশে থাকে, ঠিক আছে, বলানোর চেষ্টা করেন ছেলে মেয়েকে। তাহলে কেপি কফ, দুইটা কথা, কেপি কফ, আর একটা হচ্ছে জিএস, দুইটা কথা, দেখছো? তাহলে কেপি কফ জিএস, দেখি খুব তাড়াতাড়ি বলো, কেপি কফ জিএস। শ্রেণীবিন্যাসের 7টা ধাপ কেমনে পড়বো? কেপি কফ জিএস। ভাইয়া কে মানে কি? কিংডম। কে মানে কি? কিংডম। যেহেতু কিং মানে রাজা, তাই এটাকে বলা হয় আসলে, কিংডমকে বলে রাজ্য। কি বলে? রাজ্য। তাহলে কিংডম আমাদের পড়া শেষ। কে থেকে কিংডম, মুখে বলো কে থেকে কিংডম। এখন পি থেকে হচ্ছে ফাইলাম, পি থেকে ফাইলাম। এই পি মানে পর্ব, পি মানে কি? পর্ব। দেখো সি মানে কি? সি মানে হচ্ছে ক্লাস, আর তোমার সকলে জানো ক্লাস মানে হচ্ছে শ্রেণী। এখন ও মানে কি? ও মানে হচ্ছে অর্ডার, আর অর্ডার মানে কি জানো? বর্গ। এটা বলাবান ভুলে যাই, অর্ডার বর্গ। এফ মানে হচ্ছে ফ্যামিলি। কি বললাম? ফ্যামিলি মানে কিন্তু ভাইয়া গোত্র। অনেকে বলবে পরিবার, হ্যাঁ ফ্যামিলি মানে পরিবার, এটা গোত্র বলা যায়, আমরা গোত্র বলবো। তাহলে ফ্যামিলি মানে হচ্ছে গোত্র। এবং জেনাস, জি মানে কি? জেনাস। এবং এস মানে হচ্ছে স্পেসিস। দেখো নামের শেষে এস আছে, এস মানে কিন্তু প্লুরাল না, ইংলিশে বলে শিখাতাম, এটা সবসময় সিঙ্গুলার হয়, ঠিক আছে? দেখো আমার নাম্বারে ক্লাস দেওয়া আছে, তোমরা অ্যাডমিশনে উঠলে তোমরা ক্লাস করবা, সমস্যা নাই। জেনাস মানে হচ্ছে কিন্তু ভাইয়া আমাদের গণ, কি? গণ। এবং বাকি এটা হচ্ছে প্রজাতি। স্পেসিস মানে কি? প্রজাতি। পাশে এই দুইটাকে এভাবে টান দিয়ে লেখো, এটা হচ্ছে দ্বিপদ নাম।
দেখো তোমাকে যদি বলি দ্বি মানে হচ্ছে দুই, পদ মানে পদ, দুইটা পদ আছে, এটা একটা পদ, এটা একটা পদ, এই দুইটা পদকে আমরা দ্বিপদ বলবো। একটু পরে দ্বিপদ নামকরণ শিখবো। দেখো তো আমি পারি কিনা। শ্রেণীবিন্যাসের ধাপ 7টা, শ্রেণীবিন্যাস 7, শ্রেণীবিন্যাস 7। তাহলে কি বলবো? কেপি কফ জিএস, কেপি কফ জিএস। কে মানে কিংডম বা রাজ্য, যেহেতু কিং মানে রাজা, রাজা থেকে রাজ্য হবে। এরপরে পি থেকে ফাইলাম, পি পর্ব। এরপরে দেখো তো কেপি কফ, সি মানে ক্লাস, সি মানে ক্লাস বা শ্রেণী। ও মানে কি? দেখো ও মানে হচ্ছে অর্ডার বা বর্গ। এফ মানে ফ্যামিলি বা গোত্র, খুবই সাবধান, ফ্যামিলি বা গোত্র, এই দুটোতে স্টার দিবা, যেটা ভুলে যাই। এবং জি মানে কিন্তু জেনাস বা গণ, এবং স্পেসিস মানে হচ্ছে প্রজাতি। আর লাস্টের যে দুইটা, এই দুইটা থেকে আমাদের দ্বিপদ নাম আসে। কি আসে? দ্বিপদ নাম আসে। দেখো দেখো আমি যদি কিংডমকে কি ধরি জানো? সেট ধরি। কি ধরি? সেট। ভাইয়া যেই উপরের দিকে থাকবে তাকে বলা হবে সেট। সেট কি? যে উপরের দিকে থাকে। দেখো ভাইয়া, সেটের ছোট কে বলে উপসেট বা সাবসেট, উপসেট বা সাবসেট। ঠিক আছে না নাই? কথা বুঝছো? সাব মানে ছোট বা কম বোঝায়, সাব বা উপ। যদি এটা রাজ্যকে যদি আমি সেট ধরি, রাজ্যর কি হবে জানো? উপসেট হবে। উপসেট হবে কিন্তু পর্ব। আবারও বলতেছি, রাজ্য যদি সেট হয় তাহলে এটা হবে উপসেট। তাহলে এটা যদি সেট ধরি তাহলে এটা হবে পরেরটা উপসেট। এটা যদি সেট ধরি তাহলে এটা কিন্তু উপসেট হবে। তার মানে উপসেট মানে হচ্ছে আমাদের সেটের যে নিচে থাকে, সেটের যে নিচে থাকে, তাহলে যে উপরের দিকে থাকে সেটা সেট, এবং যেটা নিচে থাকে, যেটা নিচে থাকে, ঠিক আছে, কার নিচে থাকে? সেটের নিচে থাকে, তাকে বলবো উপসেট। দেখো ভাইয়া, এটা সেট, এটা উপসেট, এটা সেট, উপসেট। তো দেখো তো পৃথিবীর সকল জীবের কিন্তু আসলে আমাদের কি আছে? সেট আছে, উপসেট আছে। দেখো আমি সেট এবং উপসেটে কিন্তু ভাগ করেছি একটা জিনিসকে। তাহলে আমরা যদি এটাকে সেট বলি, এটাকে বলবো উপসেট। যদি বলো তো বর্গকে যদি আমরা সেট বলি তাহলে তার উপসেট কি হবে? গোত্র। গোত্রকে যদি উপসেট ধরি তার সেট হচ্ছে গণ। বুঝছো? এই যে আমরা সেট এবং উপসেট ওপর এবং নিচ আকারে সাজাচ্ছি, এটাকে বলা হয়, এটাকে বলা হয় আলটিমেটলি নেস্টেড হায়ারার্কি। কি বলে বলো তো? নেস্টেড হায়ারার্কি, হায়ারার্কি। ঠিক আছে, একটু নামটা কঠিন বলতে হবে, নেস্টেড হায়ারার্কি। কি বললাম? নেস্টেড হায়ারার্কি। আমরা কি করলাম? শ্রেণীবিন্যাসকে ওপর এবং নিচ আকারে সাজাইলাম। দেখো তোমাদের বই খুললে দেখতে পাবা, দেখতে পাবা, দাঁড়াও, দেখো বলতাছে তোমাদের বইতে। আচ্ছা, তার আগে আমি একটু কথা বলে আসি। দেখো এই নেস্টেড, নেস্টেড মানে হচ্ছে ডাউন। নেস্টেড মানে কি? ডাউন। আর হায়ারার্কি মানে বলা হয় এটাকে ক্রম। কি বলে? ক্রম বোঝায়। এটা ওপর বা নিচের ক্রম হইতে পারে। নেস্টেড মানে বোঝানো হয় ডাউন। তোমরা নেস্ট শুনেছো না? নেস্ট মানে কি? নেস্ট মানে কিন্তু পাখির বাসা। কি বললাম? পাখির বাসা। তাহলে পাখির বাসায় যদি তোমাকে আমি বসতে বলি, তুমি ডাউন হবা না? ডাউন হবা। তাহলে পাখির বাসার কাজ কি? বাসায় তো সবাই যা বসে, ঠিক না? পাখি তো আলটিমেটলি দাঁড়িয়ে থাকবে না বাসায় যায়। তাহলে আলটিমেটলি নেস্ট মানে কিন্তু ডাউন, পাখির বাসাতে ডাউন হতে হবে। এবং ক্রম, অর্থাৎ ক্রম মানে ওপর নিচে। তো বুঝতে পারছো তো? ওপর এবং নিচের যে ক্রম, সেটাকে বলে নেস্টেড হায়ারার্কি। নেস্টেড হায়ারার্কি আশা করতেছি ক্লিয়ার। তোমাদের বই দেখো, বই দেখো, আলটিমেটলি এই যে অংশটুক আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, 11 পৃষ্ঠায়। দেখো বলছে ওপরের ধাপ যেন বড় একটা সেট, বলছে ওপরের ধাপটা যেন বড় একটা সেট, এবং নিচের ধাপটা হলো তার উপসেট। উপসেট। এবার তো রাজ্যের উপসেট কি? পর্ব। পর্বের উপসেট কি? শ্রেণী। শ্রেণীর উপসেট কি? বর্গ। বর্গর উপসেট কি? গোত্র। এর উপসেট এটা। এভাবে চলতে থাকে। এই যে আমরা শ্রেণীবিন্যাস করছি, একটা সেট, একটা উপসেট, এই যে শ্রেণীবিন্যাসের পদ্ধতি, এটাকে বলে নেস্টেড হায়ারার্কি। কয়েক যেন খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি বলবো? ওপরের ধাপ যেন একটা সেট এবং নিচের ধাপ যেন একটা উপসেট। এভাবে কি বলবো? বর্গের, রাজ্যের সেট হচ্ছে উপসেট, হচ্ছে পর্ব, পর্বের উপসেট হচ্ছে শ্রেণী, এভাবে চলতে থাকবে ইত্যাদি। এই শ্রেণীবিন্যাসের এই যে পদ্ধতিটা শিখালাম, এটাকে বলবো নেস্টেড হায়ারার্কি। আশা করতেছি তোমাদের 7টা ধাপ ক্লিয়ার, এবং কোনটা সেট এবং কোনটাকে উপসেট বলবো, কোনটা বড় কোনটা ছোট, নাম কি শিখে ফেলেছি, এবং নেস্টেড হায়ারার্কি শিখে ফেলেছি। তাহলে এখান থেকে শিক্ষণীয় কি? দেখো শ্রেণীবিন্যাসের ধাপ 7টা, কেপি কফ জিএস। এখন কি মানে কি তুমি শিখে ফেলেছো অলরেডি। যদি ভাইয়া না পড়ো এখনো, তুমি ভিডিওটা পজ করো এবং 1 মিনিট আবার পড়ো, নিজে নিজে পড়ো, ঠিক আছে? ভাইয়া তো বারবার বলতাছে, এমনি মুখস্থ হয়ে যাওয়ার কথা। এবার চলো আমরা সামনে আগাবো। দেখো কাহিনী কি হয়েছে, কাহিনী কি হয়েছে একটু আমি লিখেছি, দাঁড়াও।
তাহলে আমি এতটুকু মুছে ফেলতে পারি। এবার দেখো আমি কি দেখাতে চাচ্ছি, এই যে শ্রেণীবিন্যাসের 7টা ধাপ শিখলাম, এখন মানুষের শ্রেণীবিন্যাসের 7টা ধাপ কেমন হবে এটা আমরা শিখবো, এটা আমরা শিখে ফেলবো। ঠিক আছে, তাহলে মানুষের শ্রেণীবিন্যাসের 7টা ধাপ কেমন হবে দেখো তো। তাহলে মানুষের ক্ষেত্রে আমি এখন আর লিখবো না, আমি জাস্ট লিখবো কে পি সি ও এফ কফ জি এস। তোমরা তো নিশ্চয়ই জানো কোনটা মানে কি বোঝাচ্ছে, ঠিক তো। তাহলে দেখো আর শ্রেণীবিন্যাসের 7টি ধাপের মধ্যে মানুষ কিসের মধ্যে আছে? আমরা যেহেতু সবাই প্রাণী, আর সকল প্রাণী কিন্তু রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত, যেহেতু আমরা সবাই কি প্রাণী, কি বললাম প্রাণী, ঠিক তো প্রাণী। আর প্রাণী মানে কি? প্রাণী মানে অ্যানিমেল, এই অ্যানিমেল থেকে আমরা বলি এটাকে অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া, ঠিক আছে। তার আগে বলো তো মানুষের বৈজ্ঞানিক নাম কি? তুমি কি জানো বৈজ্ঞানিক নাম? তুমি কি জানো ভাইয়া? মানুষের বৈজ্ঞানিক নাম কিন্তু হোমো সাপিয়েন্স। কি বললাম? হোমো সাপিয়েন্স, হোমো সাপিয়েন্স। তাহলে মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো সাপিয়েন্স। বলবা ভাইয়া আপনি দুইটা জিনিস লিখেছেন কেন? হ্যাঁ, দুইটা করে লিখতে হয়, কারণ দ্বিপদ নামকরণ, যে দুইটা পদ থাকে, দ্বিপদ নামকরণ। তাহলে আমরা হোমো সাপিয়েন্স লেখার সাথে সাথে যখনই আমরা কারো বৈজ্ঞানিক নাম লিখবো, শ্রেণীবিন্যাসের 7টা ধাপের মধ্যে 2টা ধাপ পড়া শেষ। এই যে হোমো লিখলাম, এই যে প্রথম অংশটুক এটাকে বলা হয় আমাদের জেনাস বা গণ, এবং এই যে হোমো সাপিয়েন্স লিখলাম এটাকে আমরা বলবো প্রজাতি। কি বলবো? প্রজাতি। লেখার সময় আমরা এভাবে বলবো, ভাইয়া যেহেতু আমি নিজের হাতে লিখেছি এটা, তুমি যখন পরীক্ষায় সিকিউ লিখবা, সৃজনশীল প্রশ্ন লিখতে যাবা, তুমি অবশ্যই নিচে দাগ দিবা। কারণ কারণ এগুলো হচ্ছে ল্যাটিন শব্দ, যখন সেগুলোকে হাতে লেখা হয় তখন দাগ দিতে হয়। এখন ধরো তোমাকে বললো এমসিকিউতে বহু নির্বাচনীতে, খুবই সাবধান, ভালো করে শুনবা, মানুষের বৈজ্ঞানিক নাম কি? তুমি হোমো সাপিয়েন্স লিখেছো, ঠিক আছে, তখন কিন্তু ভাইয়া আমরা জানি আমাদের কোশ্চেন কিন্তু টাইপ আকার থাকে, কি থাকে? টাইপিং থাকে না? টাইপিং বা মুদ্রণ করা থাকে, ঠিক তো। কেউ তো লিখেছে, লিখেই তো কোশ্চেন বানাইছে টাইপ করে। যখন কোনো কিছুকে টাইপ করে লেখা হবে তখন কিন্তু সেটাকে ব্যাকা করে লিখতে হবে, ব্যাকা করে, ইটালিক করে, হোমো সাপিয়েন্স, বুঝছো? তখন কিন্তু নিচে দাগ দেওয়া যাবে না। যখন আমি সিকিউ বা সৃজনশীল লিখবো তখন কিন্তু নিচে দাগ দিতে হবে, ঠিক আছে। বোর্ডে যেহেতু লিখেছি আমি হাতে, তাই দাগ দিয়েছি। বাট যখন তোমাকে কোশ্চেন দিবে এমসিকিউতে তখন কিন্তু দাগ দেওয়া যাবে না, তখন দেখতে হবে ইটালিকে। তাহলে কি শিখলাম? মুদ্রণ বা টাইপিং থাকলে আমি ইটালিকে লিখি নামকরণটা, এবং যদি আমাদের কি লিখতে হয়, হাতে লিখতে হয়, তখন সেটাকে আমরা কিসে করি? হাতে লিখলে তার নিচে আমরা দাগ দিই। দেখো আমি একটা জিনিস এখানে শিখাই ফেলি। দেখো হোমো সাপিয়েন্স লিখেছি, এই যে আলটিমেটলি প্রথম অংশটুকু, এটা প্রথম পদ, এটা গণ, এটা গণ, এবং এই দুইটা মিলে আমরা বলে থাকি এটাকে প্রজাতি। কি বলি? প্রজাতি। তাহলে এই যে আমাদের প্রথম অংশটুকু, প্রথম অক্ষর, তাহলে আমাদের 2টা পদ থাকে, তাহলে প্রথম পদের, এই প্রথম পদের মধ্যে দেখো প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের হয়, বড় হাতের হয়, বড় হাতের অক্ষর লিখতে হবে। বাট আলটিমেটলি এর পরেগুলো কি সবই ছোট, বাট দ্বিতীয় পদের সবাই কিন্তু ছোট, সবাই কিন্তু ছোট। তাহলে দ্বিতীয় পদের প্রথম অক্ষর কি হবে? ছোট। শুধু প্রথম অক্ষর না, সবগুলোই ছোট। তাহলে দ্বিপদ নামকরণে আমাদের এটা যেহেতু হোমো সাপিয়েন্স, দেখো প্রথম অংশটুক বা প্রথম পদটুক কিন্তু বড় হাতের অক্ষর হবে। প্রথম পদে প্রথম অক্ষরটা বড় হাতে লিখবা এবং বাকিগুলো সবই ছোট হাতের অক্ষর হবে। মাথায় থাকবে, এখানে 3টা কথা শিখাইছি লেখার সময়। হাতে লিখলে নিচে দাগ দিবা, টাইপিং বা মুদ্রণ আকারে থাকলে তুমি ইটালিক মানে ব্যাকা করে লিখবা, এবং ভাইয়া তোমাকে নাম লিখতে হবে প্রথম পদের প্রথম অক্ষরটা বড় হাতের, বাকি সবগুলো ছোট হাতের লিখতে হবে। তাহলে আমি যেমনি বৈজ্ঞানিক নাম বলবো তেমনি আমার জেনাস এবং স্পেসিস পড়া শেষ, গণপ্রজাতি পড়া শেষ। কেমনে? ধরো তোমাকে বললাম ধানের বৈজ্ঞানিক নাম কি? ধানের বৈজ্ঞানিক নাম কি? ধানের বৈজ্ঞানিক নাম কি জানো? ধানের বৈজ্ঞানিক নাম কিন্তু হচ্ছে আমাদের সাইন্টিফিক নাম কি জানো? অরাইজা। কি লিখলাম? অরাইজা স্যাটিভা। ধানের বৈজ্ঞানিক নাম কি? অরাইজা স্যাটিভা। আসলে অরাইজ মানে ধান, ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা স্যাটিভা। দেখো এইটা বড় হাতের অক্ষর হবে, বাকি সবগুলো ছোট হাতের হবে। যেহেতু হাতে লিখেছি তাই নিচে দাগ দিয়ে দিব, ঠিক আছে। দেখো অরাইজা কিন্তু আমাদের গণ হবে, এখানে অরাইজা গণ হবে, এবং এটা অরাইজা স্যাটিভা কিন্তু আমাদের কি হবে বলো তো? আমাদের কিন্তু প্রজাতি হবে, প্রজাতি হবে। এতটুকু বোঝা গেল না? তাহলে অরাইজা স্যাটিভা বলার সাথে সাথে আমাদের জেনাস স্পেসিস শেষ। যেমন ধরো রুই মাছ, রুই মাছের ক্ষেত্রেও সেম কথা,
আমি আলটিমেটলি যদি এরপরে যদি কি বলি, দেখো ধরো আমি বললাম হচ্ছে কি বলবো, যেমন যদি বলি রুই মাছ, রুই মাছের বৈজ্ঞানিক নাম কি? কাটলা, কাটলা। হ্যাঁ, সরি, কাতল মাছের বৈজ্ঞানিক নাম কাতল। কি হবে? কাটলা, কাটলা। দেখো দুইটা পদই সেম। তাহলে কাটলা, কাটলা এটা বড় হাতে লিখতে হবে অবশ্যই, নিচে দাগ দিবা। তাহলে কাটলা, কাটলা বলার সাথে সাথে এটা গণ বুঝে নিয়েছো এবং দুইটাকে বলবো প্রজাতি। তাহলে আমি এতটুকু এখন পর্যন্ত যা বোঝাতে চাইলাম, আমি যদি কারো বৈজ্ঞানিক নাম বা সায়েন্টিফিক নেম জানি, তাহলে কিন্তু আমি অলরেডি তার গণ এবং প্রজাতি পড়া আমাদের ডান। কথা বোঝা যাচ্ছে? বুঝে যাওয়া উচিত। চলো এবার আমরা সামনের দিকে আগাবো একটু। আমাদের শুধুমাত্র যেহেতু আলটিমেটলি কি আছে, মানুষেরই আলটিমেটলি কি আছে, শ্রেণীবিন্যাসের ধাপ দেওয়া আছে, তাই শুধু মানুষেরটাই শিখবো। ঠিক আছে, মানুষেরটা শিখবো। তাহলে এটাকে বলবো হোমো, এটাকে বলবো হোমো সাপিয়েন্স। হাতে লিখছি তাই দাগ দেবো, শুধুমাত্র এই দুটাতে দাগ হবে, বাকিগুলো তো হবে না। তাহলে আমরা বলছিলাম কিংডমে, কিংডমে ছিলাম। তাহলে কিংডম যেহেতু আলটিমেটলি সকল প্রাণী বা অ্যানিমেল আছে, তাই কিংডম কিন্তু আসলে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে পৃথিবীতে যত প্রাণী আছে সবার রাজ্য কিন্তু একটাই, সবার রাজ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া। কথা বোঝা যাচ্ছে তো? কথা যাওয়া উচিত। এবার সব ফ্যামিলি। দেখো ফ্যামিলি উচ্চারণ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি। তাহলে ফ্যামিলি, তাহলে ফ্যামিলি উচ্চারণ করতে গেলে কিন্তু আমাদের এই জিনিসটা চলে আসে, ফ্যামিলি। ই ই ফ্যামিলি। তাহলে ইডি, ফ্যামিলি বা ডি চলে আসে, ইডি চলে আসে। তাহলে আমাদের চলে আসে কি? আই ই, ইড, এ ই ই, ইড ই। তাহলে ফ্যামিলি ডি, ফ্যামিলি ডি। ঠিক আছে? তাহলে ফ্যামিলি উচ্চারণ করতে গেলে কিন্তু আমাদের এই জিনিসটা থাকবে। দেখবা পৃথিবীতে প্রায় সকল ফ্যামিলির, শুধুমাত্র মানুষ দেওয়া আছে বলতাছি না অন্যগুলো, সকল ফ্যামিলির নামের শেষে থাকে কিন্তু ইডি থাকে। কি থাকে? ইডি থাকে। যেমন আমি যদি রুই মাছ বলি, যেমন রুই মাছের ফ্যামিলিকে বলে কি জানো? সাইপ্রিনিডি, সাইপ্রিনিডি। বুঝছো? দেখো ইডি আছে শেষে। তাহলে কিছু এক্সেপশন ছাড়া পৃথিবীর সকল ফ্যামিলির কিন্তু আসলে কি সাইপ্রিনিডির মধ্যে পড়বে, লাস্টে ইডি থাকবে। আমরা যেহেতু এর জেনাস এবং স্পেসিস হোমো, হোমো, এটাকে আমরা বলবো হো, এ ও দিয়ে দেবা এম আই, হোমি, এবং লাস্টে দেবা একটা এন। তাহলে হোমিনিডি বলবো। কি বলবো? হোমিনিডি। তাহলে ফ্যামিলি কিন্তু আসলে ফ্যামিলিকে বলা হবে, মানুষের ফ্যামিলিকে বলে হোমিনিডি। কথা বোঝা গেল? তাহলে জেনাস স্পেসিস হোমো, হোমো সাপিয়েন্স, ফ্যামিলি কি? হোমিনিডি। হোমিনিডি লাস্টে কি থাকবে? ইডি থাকবে, ইডি থাকবে। কথা বুঝলা তো? এবার আসো আমরা একটু ফাইলাম বা পর্ব নিয়ে পড়ি। তোমরা ন্যাংটাকাল থেকে শুনে আসছো মানুষ কর ডাটা পরের পানি। কি ধরনের পানি? মানুষ কর ডাটা পরের পানি, কর ডাটা পর্বের পানি, কর ডাটা। লিখতে পাচ্ছ আটা লেখা আছে, আটা। এই আটা মানে কিন্তু ভাইয়া ক্যারি করা। কি করা? ক্যারি করা। তাহলে আটা মানে ক্যারি করা বা বহন করা। এই যে কর্ড দেখতে পাচ্ছ না, এই কর্ড মানে কিন্তু ভাইয়া নটো কর্ড। কি কর্ড? নটো কর্ড। আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন কিন্তু আমাদের এই কর্ড আটার অর্থাৎ নটো কর্ড ছিল। কি ছিল? কর্ড বা নটো কর্ড ছিল। আসলে কর্ড মানে সুতা বা দণ্ড। তাহলে আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আমাদের কি ছিল? নটো কর্ড ছিল। বাট জন্মানোর পরে কিন্তু এই নটো কর্ডটা কিন্তু ভাইয়া এই তো মেরুদণ্ডে কনভার্ট হয়েছে। দেখতে পাচ্ছ স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডে কিন্তু কনভার্ট হয়ে গেছে। তাহলে আমরা শিখে ফেলবো কি? মানুষ করডা পর্বের পানি। তাহলে কি হবে? অ্যানিমেলিয়া রাজ্য, অ্যানিমেলিয়া রাজ্য করডা পর্বের পানি, করডা পর্বের পানি। এবার আসো বাকি আছে ক্লাস এবং হচ্ছে অর্ডার। ক্লাস এবং অর্ডার, ক্লাস এবং অর্ডার। এই ক্লাস, দেখো একটা ছোট বাচ্চার যখন ক্ষুধা লাগে তখন সে কিন্তু কি করে জানো? মাম্মা, মাম্মা, মাম্মা বলে। কথা বুঝছো? এই মাম্মা মানে বোঝানো হয় বেস্ট বা স্তন, বেস্ট বা স্তন। এই যে ক্লাস, এই ক্লাসকে বলা হয় মাম্মা থেকে হচ্ছে মাম্মালিয়া। কি বললাম? মাম্মালিয়া, মাম্মালিয়া। এই মাম্মা মানে কি? স্তন বোঝানো হয়। অর্থাৎ একটা ছেলে কিন্তু, অর্থাৎ আলটিমেটলি কিন্তু শিশু বা বাচ্চা তার মায়ের বুকে দুধ পান করবে এবং লম্বা চুল থাকতেই পারে, স্বাভাবিক। আমরা কিন্তু শিখে ফেলেছি ক্লাসের নাম হচ্ছে মাম্মালিয়া, মাম্মালিয়া। তুমি দেখো এখানে মাম আছে না, ম্যাম, এম এম ম্যাম। আমাদের দেশে ম্যাম মানে তো ম্যাম, বুঝতে পারছো। বাট বাইরের দেশে যদি ম্যাম বলো তখন কিন্তু তারা কিন্তু মাইন্ড করবে। কেন জানো?
কারণ ম্যাম মানে বাইরের দেশে স্তন বোঝায়, ঠিক তো? আচ্ছা, কেন? কারণ এগুলো বেশিরভাগই ল্যাটিন শব্দ, জি ভাইয়া, ল্যাটিন শব্দ। আমাদের বায়োলজি বেশিরভাগই ল্যাটিন এবং গ্রিক। কারণ জীববিজ্ঞানের জনক কিন্তু অ্যারিস্টটল। চাচা, অ্যারিস্টটল ছিল গ্রিক দার্শনিক, ওই গ্রিক বিজ্ঞানী, এখন গ্রিক নিয়ে তো বলবে। তাহলে ক্লাসকে শিখেছি ম্যামালিয়া, ঠিক আছে? এভাবে পোলাপান এভাবেও পড়ে যে ক্লাস করছে কার কাছে? ম্যামের কাছে। ম্যাম ক্লাস করছে কার কাছে? ম্যামের কাছে, ম্যামালিয়া। তাহলে অর্ডার, এখন সর্বশেষ আমরা পড়বো অর্ডারটা নিয়ে। তাহলে অর্ডার বা বর্গ, এই অর্ডারকে বলবো প্রাইমেট। কি বলবো? আগে আমি নামটা লিখে দাও, রিল্যাক্স। অর্ডারটাকে বলবো প্রাইমেট। কে বলা হবে বাবা? অর্ডারকে বলা হবে প্রাইমেট। কি হলো বলো? বলো, এভাবে তাকাও, আমার দিক তাকাও, সবাই তাকাও, ঠিক আছে? সবাই দাঁড়াও, ঠিক আছে? কি বলবা? বলো প্রাইমেট। প্রাইমেট কি বলবো? আমরা প্রাইমেট, আমরা প্রাইমেট। তাহলে হাতকে মুষ্টি করে ধরবা এবং চোখকে দৃঢ় বা তীক্ষ্ণ করবা। আমরা প্রাইমেট, আমরা প্রাইমেট, এভাবে বলবা, ঠিক আছে? বলার কারণ কি একটু পরে বুঝে যাবা। তাহলে আমরা বলবো অর্ডারকে কি বলবো? আমরা প্রাইমেট। কি বলবো? আমরা প্রাইমেট, আমরা প্রাইমেট। দেখো তো আমাদের নামগুলো ক্লিয়ার কিনা, একটু দেখো, চিন্তা করো। লাস্টের দুইটা গণ, প্রজাতি, হোমো, হোমোসাপিয়েন্স। ফ্যামিলি নামে শেষে কি থাকবে? ইডি থাকবে। তাই যেহেতু হোমো, তাই এটাকে বলবো হোমিনিডি। হ্যাঁ, কিংডম মানে রাজ্য, আর রাজ্যের মধ্যে সকল প্রাণী বা অ্যানিমেল আছে, তাই এটাকে বলবো অ্যানিমেলিয়া। পর্ব কি? করাটা পর্বের পানি, করাটা পর্বের পানি। ক্লাস মানে কি? ক্লাস করছি ম্যামের কাছে, ম্যামালিয়া। আর অর্ডার বা বর্গ, অর্ডার আমি প্রাইমেট, অর্ডার আমি প্রাইমেট, ঠিক আছে? দেখো অর্ডার যখন করে, দেখো না, এই হাতল লিয়ে কিন্তু এইভাবে কিন্তু অর্ডার করে, ঠিক তো? এটা হাতল লাগালাম। কোর্টে আদালতে জজ কি করে? যে অর্ডার করে না? ওই তো হাতল আছে, বাট আমাদের তো হাতল না, আমাদের হাত আছে। তাই আমরা বলছি অর্ডার মানে প্রাইমেট। বুঝছো কথা? এখন আমি নামগুলো পারবো কিনা, নাম পড়ার পরে আমরা শিখবো কেন বলতেছি, তুমি অটোমেটিক্যালি পারবা, ঠিক আছে? তো দেখে একবার রিভিশন দিই। কেপিক অফ জিএস, কিংডমকে দেখো পারো কিনা, দেখো। কিংডম কি? প্রাণী সকল, তাই অ্যানিমেল থেকে অ্যানিমেলিয়া। কি? কর্ডাটা পর্বের প্রাণী, তাহলে পর্ব কি? কর্ডাটা, ঠিক তো? এরপরে কি? ক্লাস, ম্যামের কাছে ক্লাস করছে, ম্যামালিয়া। অর্ডার প্রাইমেট, ঠিক তো? এরপরে কি শিখলাম? ফ্যামিলি লাগবে থাকবে হোমিনিডি, আর হচ্ছে জেনাস গণ, এটা গণ প্রজাতি। প্রজাতিটা কি ছিল? প্রজাতি ছিল হোমো সাপিয়েন্স। এবার আসো আমাদের 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 কিংডম, এই কিংডমের মধ্যে পড়ার আগে আমরা চলে আসি এখানে ক্লাসের মধ্যে। দেখো ম্যামালিয়া, এটা বলার কারণটা কি? এখন আমরা ব্যাখ্যা করছি। ধরো তোমাকে মানুষের শ্রেণী বিন্যাস করতে দিল, এতটুকু রেখেবা। যদি বলে ব্যাখ্যা করো, তখন ব্যাখ্যা দিবা, কারণ দিবা। আমাদের ম্যামাল মানে হচ্ছে কিন্তু ভাইয়া স্তন বা বেস্ট। তাহলে স্তন থাকার কারণে কি করবে? বাচ্চা মায়ের বুকের দুধ পান করবে, ঠিক না? পান করবে, এবং লোম চুল থাকতে পারে, লোম বা চুল থাকতে পারে। তাহলে বুঝছো কেন ম্যামালিয়া বলতেছি? কারণ ম্যামাল মানে বোঝানো হয় স্তন, তাই স্তন থাকার কারণে বুকে দুধ পান করবে এবং আলটিমেটলি লোম বা চুল আছে। দেখো এই যে ম্যামালিয়া বা স্তন কিন্তু ভাইয়া সকল প্রাণীর আছে, যেমন পুরুষের আছে, মহিলারও আছে। দেখো মানুষের মধ্যে স্তন পুরুষেরও থাকে, মহিলারও থাকে। মহিলার স্তনটা কিন্তু সুগঠিত এবং পুরুষেরটা কিন্তু সুগঠিত নয়, তাও কিন্তু পুরুষেরটা থাকে, ঠিক আছে? তাহলে আমরা কারণ বুঝে ফেললাম না ম্যামালিয়া কেন বলতেছি? কারণ ম্যামাল মানে স্তন, স্তনের বুকে দুধ পান করবে, লোম চুল থাকবে। এবার আসো আমরা ফ্যামিলিটা একটু পড়ে থাকি। এই ফ্যামিলি পড়ার আগে আমরা বলে থাকি হচ্ছে আলটিমেটলি নটোকর্ডটা নিয়ে। আমরা শিখেছি এই নটোকর্ড, এই কর্ড আটা, নটোকর্ড বলছি কেন? তাহলে কর্ড আটা মানে বহনকারী, এবং কর্ড মানে নটোকর্ড। যেহেতু নটোকর্ড, তার মানে কি তার জীবনে কোনো এক পর্যায়ে নটোকর্ড থাকবে। তাহলে ফাইলাম কে কেন নটোকর্ড বলছি? কারণ মানুষের নটোকর্ড থাকে, তাই তার পর্ব হচ্ছে নটোকর্ড বা কর্ডাটা পর্ব, ঠিক তো? তাহলে আলটিমেটলি কর্ডাটা কেন বলতেছে? কারণ কর্ডাটা বলার কারণ, কর্ড মানে হচ্ছে দণ্ড, কর্ড মানে কর্ডাটা, হ্যাঁ, কর্ড মানে নটোকর্ড। তাহলে আমাদের পর্বকে কর্ডাটা বলার কারণ, কর্ড মানে হচ্ছে নটোকর্ড, কারণ জীবনে কোনো এক পর্যায়ে নটোকর্ড থাকে, তাই আমরা এটাকে বলি কর্ডাটা। কথা ক্লিয়ার? আশা করতেছি ক্লিয়ার। এবার আসো ফ্যামিলি। আমরা ফ্যামিলি পড়ার আগে কিন্তু এটা পড়ে আসতে পারি, কিংডমটা। আমাদের কিংডমে চারটা কথা। দেখো কিং মানে রাজা। এখন রাজা তো দেখো আগেকার যুগের রাজারা কিন্তু অনেকগুলো বিয়ে করতো, দেখেছো তো?
তাহলে তারা বিয়ে করতো এবং সুন্দর সুন্দর মেয়ে বিয়ে করতো, ঠিক না? তারা পরেশগার ছিল, ঠিক তো? এবং তারা কিন্তু জটিল মাল ছিল। তাহলে আমরা কি বলবো মনে রাখার জন্য? আমাদের এই রাজ্যের মধ্যে কি আলটিমেটলি মানুষ আছে, যেহেতু মানুষ তো বহুকোষী, মানুষ তো অসংখ্য কোষ দ্বারা তৈরি। আলটিমেটলি পৃথিবীর সকল প্রাণী কিন্তু একটি মাত্র কোষ দ্বারা তৈরি, এটাকে বলে ইউনিসেলুলার। এটা 3 অধ্যায়ে আমি পড়াবো, ঠিক আছে? তাহলে ইউনিসেলুলার। আমাদের জাইগোট যেটাকে বলে নিষিক্ত ডিম্বাণু, এটা কিন্তু এক কোষী ছিল। পরবর্তী সেটা 2 ভাগে ভাগ হয়, 2 থেকে 4টা হয়, 4টা থেকে 8টা, 8 থেকে 16টা, এবার লক্ষ লক্ষ ভাগ হয়ে কিন্তু একটা বহুকোষী জীব তৈরি হয়। আচ্ছা, তাহলে অ্যানিমেলকে আমরা বলবো বহুকোষী। তাহলে কি বলবো? বহুকোষী। এবং এই কোষটা কেমন? সুকেন্দ্রিক কোষ। কেমন কোষ? সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট। ভাইয়া কি বললাম? সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট, ঠিক আছে? আসলে বোর্ডে একটু কষ্ট। সুকেন্দ্রিক কোষ এবং এরা হচ্ছে পরভোজী। পরভোজী মানে কি জানো? হেটারোট্রফ, অর্থাৎ তারা নিজের খাদ্য নিজে বানাতে পারে না, এটা হচ্ছে হেটারোট্রফ। পরভোজী এবং জটিল টিস্যুতন্ত্র আছে। কি আছে? জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। তাহলে আমরা রাজ্যের মধ্যে 4টা কথা দেখলাম। রাজার বহু আছে, সুন্দর বহু, পরেশগার বহু এবং জটিল মাল। তাহলে কি বলবো? আমাদের রাজ্যের মধ্যে আছে বহু মানে বহুকোষী, সুন্দর মানে সুকেন্দ্রিক, পরভোজী বা হেটারোট্রফ এবং জটিল টিস্যুতন্ত্র আছে। দেখো, যারা অ্যানিমেলিয়া তাদের কিন্তু জটিল টিস্যুতন্ত্র, বা যারা গাছকে বলবো প্ল্যান্ট মানে উদ্ভিদ না, তাহলে গাছের আলটিমেটলি সরল টিস্যুতন্ত্র আছে। একটু পরে বিস্তারিত কথা হবে এটা নিয়ে। দেখো তো আমি রাজ্যটা পারবো কিনা, কেন রাজ্য বলতেছি। এবার আসলে আমাদের ফ্যামিলি, এই মানুষের সাথে কিছু ফ্যামিলির মিল আছে। যেমন আমরা এটাকে বলে থাকি শিম্পাঞ্জি, গরিলা। আগে আমাদের বইতে ছিল বানর আর একটা, এখন তোমাদের বইয়ে মনে হয় আছে ওরাং ওটাং। তাহলে এদের সাথে কিন্তু আমাদের মিল পাওয়া যায়, অনেকখানি জিনের মিল আছে। যেমন এর ক্ষেত্রে 98 বা 97% মিল আছে, গরিলার ক্ষেত্রে এর ক্ষেত্রে 98% মিল আছে। তোমাদের এগুলো বইয়ে না, এমনি বলছি শুনো। তাহলে আমাকে পড়তে হবে কি? ফ্যামিলির সাথে মিল আছে 3টা জিনিসের। কয়টা? 3টা। কি হবে? শিম্পাঞ্জি, গরিলা আর ওরাং ওটাং। তাহলে এদের সাথে আমাদের মিল পাওয়া যায় ফ্যামিলির। বাট আলটিমেটলি গণ এবং প্রজাতি ভিন্ন হওয়ার কারণে কিন্তু তাদেরকে আমরা ভিন্ন ক্লাসিফিকেশন করব। তাহলে আমরা বলো তো, আমরা শিম্পাঞ্জি, গরিলা, ওরাং ওটাং এটা পারবো কিনা? আশা করতেছি পারবো। এবার আসো আমাদের প্রাইমেট নিয়ে পড়তে হবে। দেখো প্রাইমেটে কি শিখাইছিলাম? প্রাইমেট বলছিলাম এরকম, হাতকে মুষ্টি করে ধরবা এবং চোখকে দৃঢ় করবা, এরকম করবা। আমরা প্রাইমেট কথা বুঝছো? আমরা প্রাইমেট বলবো। তাহলে হাতকে মুষ্টি করে ধরবো মানে বুঝছো? তাহলে আমরা হাত দিয়ে কি করি? আঁকড়ে ধরি। তাহলে আঁকড়ে ধরার উপযোগী কিন্তু হাত আছে। তাহলে আমাদের কি আছে? আমরা হাত দিয়ে আঁকড়ে ধরি এবং আমরা চোখ দিয়ে কিন্তু দেখো অনেক দূর পর্যন্ত দেখতে পাই। আমাদের ঘ্রাণের থেকে আমরা আগে চোখ দিয়ে কোনো কিছু আগে দেখে ফেলি। আর দেখো তো কুকুর, বিড়াল এরা কি করে? চোখে দেখার আগে কিন্তু ঘ্রাণ দিয়ে বুঝে ফেলে কোথায় কোন জিনিস আছে, ঠিক না? তুমি যদি মাছ বা গোস্ত রাখো, অটোমেটিক্যালি কিন্তু তারা ঘ্রাণ পাবে। কেন? কারণ তাদের চোখ থেকে ঘ্রাণটা বেশি কি উন্নত। বাট মানুষের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে কিন্তু চোখটা বেশি উন্নত। কার থেকে? ঘ্রাণের থেকে। বলতো ঘ্রাণ নেওয়া হয় কোন কোষ থেকে? অলফ্যাক্টরি। আশা করতেছি আমরা পরে বলবো এগুলো। তাহলে আমরা কি বলবো এখানে? বলবো আমাদের হাতকে মুষ্টি করে ধরছি মানে আঁকড়ে ধরার উপযোগী হাত আছে। কি বলবো? আঁকড়ে ধরার উপযোগী হাত। এবং কি আছে? এবং দেখো তো আমাদের চোখ আছে, মানে ঘ্রাণ, চোখটা বেশি উন্নত। কোথা থেকে? ঘ্রাণ অপেক্ষা। তাই কি লিখবো? ঘ্রাণ অপেক্ষা দৃষ্টি আমাদের কিন্তু উন্নত। কথা বুঝছো? তাহলে প্রাইমেট বলার কারণটা কি ছিল? কথা বোঝা গেল? প্রাইমেট কি বলবো? আঁকড়ে ধরার উপযোগী হাত এবং ঘ্রাণ থেকে দৃষ্টি থেকে ঘ্রাণ উন্নত কম। তাহলে ঘ্রাণ থেকে দৃষ্টি উন্নত, ঠিক তো? এবার হচ্ছে জেনাস এবং স্পিসিস। জেনাস পড়তে হলে তুমি এইভাবে পাকে চাইবা এবং কি করবা? এরকম করবা, মাথার সামনে সেরকম করবা। আবার বলতে দেখো কি করবা? ফলাফল সব দাঁড়াও। তাহলে আমরা যখন জেনাস পড়বো, গণ পড়বো, তখন কি করবো? পাকে এভাবে চাড়বো। দেখো আমরা কিন্তু খাড়াভাবে দাঁড়াতে পারি, বাট বানর বলো, তারপরে দেখো গরু, ছাগল, এরা কিন্তু খাড়াভাবে দাঁড়াতে পারে না 2 পায়ে। তাহলে আমরা কিন্তু খাড়াভাবে 2 পায়ে দাঁড়ালাম এবং এরকম করবো। তাহলে কি করবো? দাঁড়াবো, এরকম করবো। দেখো আবার করি, দেখো দাঁড়াবো এবং করবো। তোমরা করছো তো নিশ্চয়ই। দাঁড়াবো, এরকম করবো। আর পরেরটা যেটা প্রজাতি, পরেরটাতে আমরা এরকম করে হাত দিয়ে দেবো মাথায়। তাহলে দেখো গণ প্রজাতি। কি বলবো? গণ প্রজাতি। কথা বোঝা গেল? এবার আসা পারে কিনা দেখো। 3টা জিনিস শিখবো। কেমন? আমরা প্রাইমেট, গণ প্রজাতি।
তাহলে এই গণ এটা মানে কি বললাম, দেখো তো আমি খাড়া দুই পায়ে দাঁড়াইছিলাম না, তাহলে আমরাই কিন্তু খাড়াভাবে দুই পায়ে দাঁড়াতে পারি, দুই পায়ে হাঁটতে পারি, ঠিক তো, পায়ে তো হাঁটতে হবে, হাঁটতে পারি। এবং আমরা কি করেছিলাম, আমরা এরকম করেছিলাম, মানে কি আমাদের দেখো দেহের থেকে মাথাটা কিন্তু অনেক বড়, বা ছাগলের মাথা দেখো, তুমি রুই মাছের মাথা দেখো কত ছোট, ঠিক না, কাতলা মাছে বলবো না, এত বড় মাথা। তাহলে খাড়াভাবে দুই পায়ে দাঁড়াতে পারি এবং আমাদের কিন্তু দেহের অনুপাতে কিন্তু মাথাটা আমাদের কি হবে, মাথাটা বা মস্তিষ্কটা কিন্তু বড় হবে, মস্তিষ্ক কি বড়, কথা বুঝছো? তাহলে আমাদের কারণ কি, খাড়া বা দুই পায়ে হাঁটতে পারি, দাঁড়াতে পারি বা হাঁটতে পারি, তাহলে খাড়া দুই পায়ে হাঁটতে পারি এবং কি হলো, এবং আমাদের দেহের অনুপাতে মাথাটা বড়। এবং আমরা কি বলেছিলাম পরেরটাতে, এভাবে হাত দিয়েছিলাম মাথায়, তো এইভাবে হাত মানে বুঝছো, দেখো এভাবে হাত মানে কপালে হাত দিলা, মাথায় হাত দিলা, এটাকে বলা হয় মাথার খুলি। কি বলে, মাথার খুলি, মাথার খুলিকে বলে ক্র্যানিয়া। এই খুলির মধ্যে কিন্তু আমাদের কি আছে জানো, বায়ু আছে, ফাঁকা অংশ আছে, বায়ুকে বলে সাইনাস, বড় হলে শিখবা, আমাদের 4টা সাইনাস আছে এখানে, প্যারানাজাল সাইনাস যেটাকে বলে, ঠিক আছে? তাহলে আমরা কি বলছিলাম, মাথার খুলি যেটাকে বলে ক্র্যানিয়া, এই মাথার খুলির মধ্যে কি আছে, বায়ু আছে, তাই এটা আমাদের হালকা লাগে। যে এত বড় 1600 সিসি ওজনের মাথা, বুঝছো, মানুষের 1600 সিসি মানে জানো মিলিলিটার, 1.6 লিটার বলতে পারো। তাহলে মানুষের আমাদের কি মাথার খুলির মধ্যে বায়ু আছে, তাই এটা কিন্তু আমাদের অন্য প্রজাতির থেকে কিন্তু হালকা। দেখবা অন্য যে সকল ছাগল গরু, ওদের মাথা কিন্তু অনেক ভারী অনুভব হয়, আমাদের এত বড় মাথা, হাড়া মাথা, এই হাড়া মাথার কিন্তু ওজন অনুভব হয় না, ঠিক আছে, কথা বুঝছো কেন? তাহলে আমাদের মাথার খুলির মধ্যে কি আছে, বায়ু থাকার কারণে অন্য প্রজাতির থেকে আমাদের মাথাটা কিন্তু ভাইয়া একটু হালকা। এবং আমরা কি বলেছি, আমাদের কপাল আছে, দেখো এটাকে বলা হয় চওড়া মানে হোয়াইট, এবং এটা হচ্ছে আমাদের খাড়া। তাহলে চওড়া এবং খাড়া কপাল আছে, চওড়া এবং খাড়া কপাল আছে। তাহলে এভাবে করার কারণ কি, কপাল আছে, কি কপাল এখানে ভাইয়া আমাদের, কারণটা কি, হোমো সাপিয়েন্স বলার কারণ কি, কারণ এখানে চওড়া ও খাড়া কপাল আছে, ঠিক আছে, কপাল আছে। এবং কি বলতো, এবং আমরা শিখলাম আমাদের মাথার খুলি, এই যে মাথার, তাহলে এবং মাথার খুলিটা কি, এবং মাথার খুলি কিন্তু অন্য সব প্রজাতির চেয়ে কি বলতো হালকা। এবং আমরা জানি আমাদের মাথায় মধ্যে অনেক বুদ্ধি, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব, তো তাই আমরা কিন্তু ভাইয়া বুদ্ধির দিক থেকে সব থেকে উন্নত। তাই বুদ্ধির দিক থেকে লিখে রাখো, বুদ্ধির দিক থেকে আমরা কি উন্নত, তোমরা লিখে নাও, বুদ্ধির দিক থেকে উন্নত। তাহলে এই ছিল আমাদের আসলে পড়াশোনা, মানুষের 7টি ক্লাসিফিকেশন করে ফেলেছি। দেখো এবার আমি একটু সামারি টানি, দেখো পারো কিনা, ঠিক আছে? সবাই দাঁড়াও তো ভাইয়া, সবাই দাঁড়াও। দেখো আমরা ফ্যামিলি বলেছি, 3 জনের সাথে ফ্যামিলির মিল আছে, প্রথম কথা, ঠিক আছে? ফ্যামিলি মানে কি, গরিলা, শিম্পাঞ্জি, গরিলা, তার সাথে ছিল ওরাংওটাং, এদের সাথে আমাদের মিল আছে। আমরা পরে কি শিখলাম, কি অর্ডার, মানে আমরা প্রাইমেট, আঁকড়ে ধরা উপযোগী হাত এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিটা উন্নত, শেষ। এরপরে কি শিখলাম, হোমো সাপিয়েন্স, মনে আছে? গণটা কি, গণ মানে কি, খাড়া দুই পায়ে হাঁটতে পারবো, এবং কি আছে আমাদের দেহের অনুপাতে মাথাটা বড়, এবং এটা হচ্ছে আমাদের প্রজাতি। মাথার খুলিতে কি আছে, বায়ু থাকার কারণে অন্য প্রজাতি থেকে হালকা হবে, এবং আমাদের চড়া এবং খাড়া কপাল আছে, এবং আমাদের বুদ্ধির দিক থেকে আমরা অনেক উন্নত, ঠিক তো? এবং আমরা পড়ছিলাম কিংডম, অ্যানিমেলিয়া কি, রাজ্য, রাজারা বহু আছে, বহুকোষী, সুন্দর বহু, সুকেন্দ্রিক, এবং পরভোজী, হেটারোট্রফ, এবং তার সাথে জটিল টিস্যুতন্ত্র ছিল, 4টা কথা ছিল। এবং কি পড়লাম, আমাদের পর্বটা হচ্ছে কডাটা, পর্ব কি, কডাটা পর্বের বাণী, কড মানে হচ্ছে নটকর, তার মানে জীবনের কোন এক পর্যায়ে নটকর থাকলেই হলো। আমাদের জন্মের আগে কোন নটকর ছিল, এখন কিন্তু মেরুদণ্ড আছে। ক্লাস কে বলছি, ম্যামালিয়া, কারণ ম্যামাল মানে স্তন, তাই এরা স্তন পান, মায়ের বুকে দুধ পান করে, এবং লম্বা চুল আছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পড়াশোনা। দেখো আমি একটু মুছে ফেলি, এবার দেখি পারি কিনা পোলাপান, চলো এবার আমরা লিখে ফেলবো, ঠিক আছে, যে আমরা কি কি বললাম। আমি এত কিছু লিখবো না, আচ্ছা তাহলে আমি কি বলবো ভাইয়া, আমরা জানি কে পি সি ও এফ কফ জিএস, লেখা শেষ। এখন জানি কোনটা মানে কি, এটাকে আমরা বলবো কি, কিংডমকে বলবো অ্যানিমেলিয়া, কিংডম রাজা, সবাই প্রাণীর মধ্যে, প্রাণী থেকে অ্যানিমেলিয়া। পর্ব কি, ডাটা পর্বের প্রাণী, ডাটা পর্বের প্রাণী, ঠিক তো? তারপরে ক্লাস কি, ক্লাস করছে কার, ম্যামের, তাই ম্যামালিয়া,
অর্ডার মানে কি? অর্ডারকে বলবো প্রাইমেট। এটা বারবার ভুলে যায় বলা, বারবার ভুলে যায়, একটু স্টার দাও। অর্ডারকে বলবো প্রাইমেট। তাহলে ফ্যামিলি কি? ফ্যামিলির মধ্যে থাকবে ইডি, লাস্টে ইডি থাকবে, কি হবে? হোমিনিডি। হোমিনিডি। জেনাসকে বলবা গণ, হোমো, এটাকে বলবো হোমো স্পেসিস। স্পেসিস মনে রাখতে হবে, এখানে দাগ হবে, এখানে দাগ হবে, বাট এগুলো নিচে দাগ দিতে পারবা না। গণ পদ্ধতিতে দাগ দিতে হয়, কারণ এইটা মিলে বৈজ্ঞানিক নাম হয়, দ্বিপদ নামকরণ হয়। ঠিক তো? আমাদের লেখাগুলো শেষ না, এখন ব্যাখ্যা করব। আমাদের এখানে 4টা কথা ছিল, কি বলতো? বহুকোষী ছিল, 2 নাম্বার কি ছিল? সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট, 3 নাম্বার কি ছিল? পরভোজী, এবং 4 নাম্বার কিন্তু ছিল ভাইয়ারা জটিল টিস্যুতন্ত্র। আমাদের কটার মধ্যে কি আছে? কট মানে নটোকট, জীবনের কোনো এক পর্যায়ে নটোকট থাকে, পড়া শেষ। এবং ম্যামালিয়া, ম্যামাল মানে যেহেতু স্তন বা বেস, তাই মায়ের বুকের দুধ পান করবে, লোম এবং চুল আছে, পড়া শেষ। এবার আসো দেখো তো প্রাইমেট। প্রাইমেট মানে আছে এই প্রাইমেট। প্রাইমেট তাহলে আঁকড়ে ধরার উপযোগী হাত এবং ঘ্রাণ থেকে দৃষ্টি উন্নত, পড়া শেষ। এবার আসো ফ্যামিলিকে বলে হোমিনিডি। 3 জনের সাথে মিল আছে, চিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং, এদের সাথে মিল পাওয়া যায়। এটা হোমো মানে কি? 2 পায়ে খাড়া, 2 পায়ে হাঁটতে পারি এবং দেহ অনুপাতে মাথাটা বড়। এবং এটা কি শিখলাম? আমরা দেখলাম চওড়া এবং খাড়া কপাল, তার সাথে মাথার খুলিটা অন্য পদ্ধতি থেকে হালকা এবং বুদ্ধি দিক থেকে উন্নত। এই ছিল আমাদের শ্রেণীবিন্যাস। মানুষের শ্রেণীবিন্যাস করা ডান। আশা করতেছি চুর হয়ে গেছে অংশটুকু। যারা এখনো পারছো না বলতে ভাইয়ের সাথে, তারা একটু থামো, রিল্যাক্স করো, রিল্যাক্স। ঠিক আছে, এবার আমরা কোথায় যাব বলো? এবার এই যে আমি বলছিলাম নিচে দাগ দিতে হয়, তারপরে কি করতে হয়? লেখার সময় তুমি যখন টাইপ করবা তখন ইটালিকে লিখবা, তুমি প্রথম অংশটা বড় হাতের, বাকিগুলো সব ছোট হাতের দিবা। এটাই হচ্ছে আমাদের নিয়ম। তাহলে শ্রেণীবিন্যাস কারো তুমি যদি বৈজ্ঞানিক নাম করতে যাও বা সায়েন্টিফিক নেম লিখতে যাও, তোমাকে 8টা ধাপ ফলো করতে হবে। কয়টা ধাপ? 8টা ধাপ। তাহলে শ্রেণীবিন্যাস বা বৈজ্ঞানিক নামকরণের কিছু নিয়ম আছে। নিয়ম কয়টা? 8টা। তুমি অলরেডি নিয়ম পারবা, ঠিক আছে? দেখো কেমনে, ম্যাজিক দেখাবো। চলো ম্যাজিক দেখাই, চলো ম্যাজিক শুরু করি। তার আগে আমি একটু রেস্ট নিয়ে 1 মিনিট আরে গেছি। তাহলে আমি বলছিলাম দ্বিপদ নামকরণ পদ্ধতি শিখাবো। তাহলে আমাদের দ্বিপদ নামকরণের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। দ্বিপদ নামকরণ জিনিসটা কি বলেছি না? দেখো দ্বিপদ নামকরণ, এই যে দ্বিপদ নামকরণ, হ্যাঁ, দ্বি মানে হচ্ছে 2, 2কে ইংলিশে বা বায়োলজিতে বলা হয় ডাই বা বাই। বারবার বলি, ডাই মানে 2 বা বাই মানে হচ্ছে 2। হ্যাঁ, পদকে বলা হয় নমিনাল। নমিনাল আমি বলা হয় নমিনি করে একটা পদ দেয় রাখে, তাহলে বাই নমিনাল। নামকরণকে বলা হয় নোমেনক্লেচার। নোমেনক্লেচার, ঠিক আছে? বুঝে নাও। তাহলে বাই নমিনাল নোমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ পদ্ধতি। দ্বিপদ নামকরণ মানে বুঝতে পারছো? পৃথিবীর সকল জীবের 2টা পদ থাকে। নামকরণের কয়টা পদ? 2টা পদ। একটার নাম গণ, একটার নাম হচ্ছে প্রজাতি। গণ এবং প্রজাতি। তাহলে প্রথম পদের নাম গণ এবং পরের পদের নাম কিন্তু প্রজাতি। যেমন বলে দিই, মানুষের গণ হচ্ছে হোমো আর প্রজাতি হচ্ছে আলটিমেটলি হোমো সাপিয়েন্স। সাপিয়েন্স, ঠিক আছে? তাহলে এটাকে গণ বলবো, এটাকে বলবো প্রজাতি। বাট এমনি তখন লেখার সময় কিন্তু হোমো সাপিয়েন্স লেখা, প্রজাতি এটা। তাহলে প্রথম অংশটা গণ, পরের অংশটা প্রজাতি। এই যে গণ এবং প্রজাতির নিয়ম নিয়ে যে নামকরণ পদ্ধতি, সেটাকে বলে দ্বিপদ নামকরণ পদ্ধতি বা বাই নমিনাল, বাই কি নমিনাল নোমেনক্লেচার। ঠিক আছে? তাহলে দ্বিপদ নামকরণের পদ্ধতি কয়টা বই আছে তোমার? 8টা। তুমি অলরেডি 8টা পারবা, ঠিক আছে? কয়টা ভাইয়া? 8টা। এই ঠিক আছে, এই যে 8টা আমরা কেমনে পড়বো? সবার আগে আমি লাস্ট থেকে বলছি, তুমি অটোমেটিক্যালি একটু পরে পারবা, ঠিক আছে? আসলে যতটুকু আজকে পড়াবো প্রায় 1 ঘন্টা যাবে, এটা আসলে আগে 1 মিনিটের পর আমি দেখাবো লাস্টে কেমনে। তাহলে আমাদের 23 নাম্বার বা 8 নাম্বারটা কি বলছে জানো? আমরা ধরো আমি একটা জিনিস আবিষ্কার করলাম, কি? মানুষের বৈজ্ঞানিক নাম। মানুষের বৈজ্ঞানিক নাম কে দিয়েছে? আমি দিয়েছি, তুমি দিয়েছো, না কে দিয়েছে? দিয়েছে লিনিয়াস আঙ্কেল। এই লিনিয়াসের প্রথম হাতের অক্ষর লিখতে হবে এল। কত সালে দেয়? লিনিয়াস কিন্তু 1958 সালে কি করে মানুষের বৈজ্ঞানিক নাম দিয়েছে। কত সালে? লিনিয়াস কি দেয়? 58 দেয়। দেখো তো মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো সাপিয়েন্স। আর মানুষ তো ভাইয়া এমনিতে পাট লাই, পাট মানে পাচার, পাট মানে পাচার। লিনিয়াস মানুষের বৈজ্ঞানিক নাম করে পাট লিছিল, মানে পাট 8 সালে, মানে 5/8 1958 সালে কি করেছে লিনিয়াস এই বৈজ্ঞানিক নামকরণ করেছে। দেখো ধরো লিনিয়াস বৈজ্ঞানিক নাম করলো 58 সালে করলো। আর কয়েকদিন পরে ধরো তোমাদের দেলোয়ার স্যার কি করলো? আরেকটা নাম দিল। তখন দিল তিনি কি করলেন? দেখো একটু চালাকি করলো স্যার, বলছে
যেহেতু হোমো সাপিয়েন্স দিয়েছে, এখন স্যার বলছে আমি মানুষের বৈজ্ঞানিক নাম দিব হোমো দেলোয়ার, হোমো দেলোয়ার। এখন যদি তোমাদের রিফাত ভাইয়া যদি দেয় তাহলে কি বলবো? হোমো রিফাত, ঠিক না? তুমি যে কোনো কিছু দিতে পারো। এখন দেখো 3 জন কিন্তু নাম দিয়েছে, এখন কার নামটা গ্রহণযোগ্য হবে? কি হবে? কার নামটা গ্রহণযোগ্য হবে? যেই আগে দিয়েছে। কি বললাম? যে আগে দিয়েছে, এটাকে বলা হয় অগ্রাধিকার আইন। তাহলে কয়ে কিন্তু কোশ্চেন করবে ভাইয়া অগ্রাধিকার আইন কি। তাহলে অনেকে যদি আলটিমেটলি একই নাম দেয় বা ভিন্ন নাম দেয়, তাহলে যে আগে নামটা দিয়েছে তার নামটা কিন্তু আলটিমেটলি গ্রহণযোগ্য হবে। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে তো আশা করছি। তাহলে কি শিখবো? আমাদের বৈজ্ঞানিক নাম লিখতে হবে, কে দিয়েছে, কত সালে দিয়েছে। বলো তো এটা পারবো কিনা? এটা পারলে এগুলো ধারাধার সলভ হবে। দেখো চলো, তোমাকে বলেছিলাম ম্যাজিক দেখাবো, ম্যাজিক দেখাই। তাহলে আমাদের এখানে কিন্তু পরেরটা কিন্তু অগ্রাধিকার আইন দেখতে হবে, অগ্রাধিকার আইন। আর একটু আগে বললাম যেহেতু আলটিমেটলি অনেকেই আছে, অনেকে আছে, ধরো 3-4 জন দিল, যে আগে দিয়েছে সে অগ্রাধিকার আইন পাবে, আইন অনুযায়ী কি পাবে, সে কিন্তু আলটিমেটলি অজানক হবে। এরপরে কি শিখবো? এরপরেরটা হচ্ছে ভাই আমাদের টাইপিং। কি বলবো? টাইপিং, তার সাথে আমরা লেখিং, মানে লিখবো, হাতে লিখলে। হাতে লিখলে কি করতে হবে? লিখলে কি করতে হবে বলো তো? হাতে লিখলে নিচে দাগ দিতে হবে। হাতে লিখলাম নিচে দাগ দিতে হবে। বা তুমি যদি টাইপিং করো, টাইপিং মানে মুদ্রণ, তাহলে মুদ্রণ বা টাইপিং করলে কিন্তু দাগ দিতে হয় না, ইটালিকে লিখতে হয়, মানে একটু বাকি লিখতে হবে, ইটালিক অক্ষরে লিখতে হবে। কথা বোঝা গেল? এগুলো অটোমেটিক্যালি পারবা, একটু পরে বলতে শুনতে থাকো। তাহলে আলটিমেটলি হাতে লিখলে করতে হবে এই কাজ, এবং মুদ্রণ মানে কি করতে হবে? মুদ্রণ বা টাইপিং করলে কিন্তু ইটালিক লিখতে হবে। এরপরে কি? এরপরেরটা হচ্ছে আমাদের বড় এবং ছোট। মনে আছে প্রথম হাতের প্রথম অক্ষরটা বড়, প্রথম পদের প্রথম অক্ষরটা বড় হয়, এবং বাকি পদের বা পরের পদের সব অংশগুলো ছোট হয়, অর্থাৎ একটা বড় হবে বাকিগুলো ছোট হবে, বড় ছোট হবে। এবং এখানে কি শিখবো? ইউনিক। দেখো প্রত্যেকটা নাম ইউনিক হবে। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সাপিয়েন্স, হোমো সাপিয়েন্সই হবে, অন্য কিছু দিতে পারবে না, কি হয়েছে? ঠিক আছে, একটা নাম একটাই হবে। তুমি ধরো এখন ব্যাঙের বৈজ্ঞানিক নাম তুমি হোমো সাপিয়েন্স দিলা, হবে? হবে? ঝামেলা তৈরি হবে না? ঝামেলা তৈরি হবে। প্রত্যেকটা নাম কি হওয়া লাগবে ভাইয়া? ইউনিক হওয়া লাগবে, ইউনিক। হ্যাঁ, ইউনিক টিচিং মেথডের মতো, তাহলে ইউনিক হওয়া লাগবে। এরপরে কি? এরপরে ভাইয়া মনে রাখতে হবে 2টা পদ থাকে। কয়টা পদ? দ্বিপদ নামকরণের কিন্তু 2টা পদ থাকে। মানুষের বৈজ্ঞানিক নামে 2টা পদ, দেখো হোমো, একটা হচ্ছে সাপিয়েন্স, হোমো সাপিয়েন্স, 2টা পদ না? প্রথম পদ, দ্বিতীয় পদ, এটা গণ, পরেরটা হচ্ছে প্রজাতি। এবং লাস্ট ফাইনাল কথা, প্রথম কথা হচ্ছে ভাইয়া এ সকল জিনিসগুলোকে ল্যাটিন ভাষায় লিখতে হয়। কি ভাষায়? ল্যাটিন ভাষা লিখতে হয়। তোমাদের 8-এর বইয়ে ছিল কিন্তু ভাইয়া ল্যাটিন এবং ইংরেজি ভাষা, যারা পরে আসতে ভুলে গেছে মনে হয়। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমাদের ল্যাটিন ভাষা লিখতে হবে। দেখো তোমাদের বইতে একটা ব্যাঙ শুধুমাত্র ঢাকায় পাওয়া যায়। তিনি কি এই ব্যাঙকে আবিষ্কার করেছিল হচ্ছে সাজিদ আলী হাওলাদার। কে বললাম? সাজিদ আলী হাওলাদার। তাহলে কি করবে? যেহেতু সে আবিষ্কার করেছে এবং সেই ব্যাঙটা শুধুমাত্র ঢাকায় পাওয়া যেত, তাই সে সুন্দর করে তার নাম দিল জাকারিনা ঢাকা। এখন বলবে ভাইয়া ওর নাম তো সাজিদ, ওই কেন আবার জাকারিনা ঢাকা নাম দিল? এই তো ভাইয়া, দেখো জাকারিনা ঢাকা দেওয়ার কারণ কি? ঢাকায় পাওয়া যায় তাই ঢাকা দিয়েছে। আর জাকারিয়া নাম দেওয়ার কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাণীবিজ্ঞানের আলটিমেটলি কে ছিল? শিক্ষক ছিলেন এই প্রাণীবিজ্ঞানের জাকির হোসেন। জাকির হোসেন কিন্তু প্রাণীবিজ্ঞানের ছিল। জাকির হোসেন স্যারের প্রতি সম্মান দেখিয়ে কিন্তু সে কি করেছিল? সেই তার নাম ছিল সাজিদ, তাহলে সাজিদ ঢাকা দিতে পারতো, ঠিক না? কিন্তু সে দিল জাকারিনা ঢাকা দিল, কথা বুঝছো? জাকির স্যারের সম্মান দেখিয়ে। তাহলে ধরো এখন তোমাদের রিফাত ভাইয়া পড়াচ্ছে, ঠিক না? বা দেলোয়ার স্যার পড়াচ্ছে, তাহলে এখন স্যাররা পড়াচ্ছে, ঠিক না? এখন তোমার স্যারের প্রতি সম্মান দেখিয়ে তোমরা যদি কোনোদিন আলটিমেটলি কোনো কিছু আবিষ্কার করো, স্যারের প্রতি সম্মান দেখে স্যারের নাম অনুসারে কোনো কিছু নামকরণ করবা। যেমন আমাদের সাজিদ আলী হাওলাদার, এ কিন্তু জাকির হোসেন স্যারের প্রতি সম্মান দেখে জাকারিনা ঢাকা নাম দিয়েছিল, ঠিক আছে, ব্যাঙের নাম। তাহলে আমরা দেখো তো ভাইয়ারা সব নিয়ম পারেছে কিনা। এখন কথা হচ্ছে ভাই লিখবো কেমন? ভাই এত বুঝালেন, ঠিক আছে, বুঝে তুমি ছিড়বা পরীক্ষা লিখে আসতে পারবা, ঠিক না? এই জিনিসটা কেউ করে দেবে না ভাই। বাট আমাদের ক্লাসের কিন্তু ভাইয়া ইউনিক ক্লাস, ভাইয়া অবশ্যই ইউনিক। এবং তুমি দেখবে কেমনে পারো, 8টা বৈশিষ্ট্য রফাতফা হয়ে যাবে। তুমি যদি কাউকে ধরো যে ভাইয়া কয়টা বৈশিষ্ট্য আছে, এটাও বলতে পারবে না। যে নামকরণে 8টা নিয়ম, এটাই বলতে পারবে না। তুমি চ্যালেঞ্জ দিলাম, তুমি দেখো মানুষকে বলো। আর তো পরে তো বলার কথা, ঠিক আছে না? সর্বোচ্চ 3-4টা বলতে পারবে, তারপরে কিন্তু আটকে যাবে। বাট আমরা দেখো এবার কাহিনী করে দেবো। প্রথম কথা হচ্ছে ভাইয়া আমাদের ল্যাটিন ভাষায় লিখতে হবে, এবং সাজিদ আলী হাওলাদারের কথাটা বলবা
ল্যাটিন, দেখো টিন, তাই 3 দিলাম। 3-এর পরে কত হয় তোমরা বলবে 2। তাহলে ভাইয়া 2টা পদ থাকে, 2টা পদ বা অংশ থাকে, একটা গণ আর একটা হচ্ছে প্রজাতি। তাহলে 2টা পদ, তোমাদের 2 লেখা শেষ। এখন তুমি বলবা ভাইয়া 2 এর পরে কত হয় 1, আর 1 মানে কি ইউনিক না, ইউনিক না, তাহলে ইউনিক মানে কিন্তু 1। তো দেখলা 3 2 1, এটা বলার সাথে সাথে আমাদের পড়া কিন্তু অটোমেটিক্যালি ডান হয়ে গেল। 3টা কথা ল্যাটিন ভাষায় লিখতে হবে, 2টা পদ থাকে এবং ইউনিক হতে হবে প্রত্যেকটা নাম। তাহলে 3 2 1, বলো তো 3 বড় 2 বড় না 1 বড়? বলবা এরে ভাই এটা ব্যাপার হলো নাকি, 3 হচ্ছে বড়, তাই আমরা বলবো বড়, পরেরটা কি বলবো বড়, আর বড়র পরে বড়র ভাইয়ের নাম হচ্ছে ছোট, বলবো বড় ছোট। বড় ছোট মানে কি, এই যে আমরা শিখেছি আমাদের 2টা পদের মধ্যে প্রথম পদের প্রথম অক্ষরটা বড় হাতে লিখতে হয় এবং বাকি অক্ষরগুলো ছোট হাতে লিখতে হয়। তাহলে প্রথম হাতে প্রথম অক্ষরটা বড়, বাকিগুলো ছোট। তাহলে বড় ছোট বললে কিন্তু আমাদের অটোমেটিক্যালি মাথায় চলে আসবে এটা। এরপরে কি শিখবো, যেহেতু বড় ছোট শিখেছি ঠিক না, এরপরে কি বলবো জানো, এরপরে দেখো তো মুদ্রণ, যেটাকে বলি টাইপিং, তাহলে কি বলবো টাইপিং, টাইপিং। এরপরে বলবো লেখিং, কি বলবো লেখিং, লেখিং। এরপরে বলবো আইন, তাহলে কি বলবো বলো তো, টাইপিং, লেখিং, আইন। মুখে বলছো তো, মুখে না বললে কি বুঝালো, তাহলে টাইপিং লেখিং, টাইপিং লেখিং আইন, আইন। আর আইন তো কে দিবে বলো, যে আবিষ্কার করেছে, আবিষ্কার করেছে মানে কি, এই যে লিনিয়াস দিয়েছিল নাম এবং কত সালের করেছে। এবং এখানে আরেকটা দেখবা তোমাদের বইয়ে আছে অরাইজা সেটিভা, যেটা ধানের বৈজ্ঞানিক নাম। এটা কত সালে আবিষ্কার করে লিনিয়াস, এটাও কিন্তু লিনিয়াস করেছে কত সালে, 1953 সালে, 1953 সালে। তাহলে আলটিমেটলি মানুষ পাটলাই মানে লিনিয়াস মানুষের নাম করে পাট লিয়েছিল 5-8 সালে, এবং ধানের বৈজ্ঞানিক নাম কিন্তু অরাইজা সেটিভা, অরাইজা সেটিভা। এটা লিনিয়াস আবিষ্কার করে কত সালে, 53 সালে। তাহলে বলো তো সেটিভা 953 কত সালে, 953। তাহলে সেটিভা আবিষ্কার কত সালে, পাট্টি পাট। তো সেটিভা হচ্ছে 753 মানে 953, কি বলবো সেটিভা 953। তাহলে অরাইজা সেটিভা কত সালে, 953 সালে। আমরা কি যেন বলছিলাম ভুলে গেলাম। তাহলে অগ্রাধিকার আইন এবং এরপরে আমাদের আবিষ্কারের নাম, আবিষ্কারক মানে কি আবিষ্কার করেছো, আবিষ্কারকের নাম এবং কত সালে, এটাই হচ্ছে আমাদের 8টা কথা। দেখো পারো কিনা। তাহলে কি বলবো, 3 2 1, 3 মানে ল্যাটিন, 3 2 মানে 2টা পদ থাকবে গণ প্রজাতি, 1 মানে ইউনিক হতে হবে প্রত্যেকটা নাম। পড়া শেষ। এরপরে কি বলবো, তো 3 নাম্বার বড়, তাই বড় ছোট। তারপরে কি বলবো বলো তো, টাইপিং লেখিং, টাইপিং মানে মুদ্রণ, এই যে মুদ্রণ হলে ইটালিকে লিখতে হবে, আর লেখিং মানে লিখলে হাতে দাগ দিতে হবে, শিখে ফেলেছো। টাইপিং লেখিং আইন মানে অগ্রাধিকার আইন, কেউ যদি অনেকে নাম দেয় তখন যেই আগে দিবে তার নামটা গ্রহণযোগ্য হবে। এরপরে কি আবিষ্কার, আবিষ্কারের নাম, আবিষ্কারকের নাম এবং হচ্ছে আবিষ্কারকের সাল। এই ছিল আমাদের 8টা হচ্ছে ভাইয়া পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা বৈজ্ঞানিক নামগুলোকে লিখতে পারি। আমাদের নিয়ম ছিল দুপদ নামকরণের। তাহলে কথা বুঝছো, দেখো তো আমি পারি কিনা, কি বলবো। হ্যাঁ, প্রথমে 3 2 1 ল্যাটিন 2টা পদ, এরপরে ইউনিক, তারপরে কি বড় ছোট, টাইপিং লেখিং, অগ্রাধিকার আইন, তার সাথে ছিল আমাদের হচ্ছে ও যে আবিষ্কার, আবিষ্কারকের নাম, আবিষ্কারকের সাল। কথা দিস ইজ ডান, টান 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 টান। কথা কি ক্লিয়ার হলো? তো দেখো আমরা আজকে কি কি পড়লাম, আমরা আরো সামনে ক্লাস নেব এবং একসাথে মার্চ করে দেবো, সমস্যা নাই, একসাথে জোড়া লাগিয়ে দেবো ভিডিওটা। আজকে এখানে রাখছি, আমি আর পাচ্ছি না, রোজা রেখা বকতে লেখা অনেক কষ্ট হয়, ঠিক আছে। তাহলে আমি কি কি পড়েছি দেখো, প্রথমে আমরা শ্রেণীবিন্যাসের ধাপ 7টা, শ্রেণীবিন্যাস 7টা পড়েছি। কেপিক অফ জিএস কি মানে কি তুমি অলরেডি জানো। এরপরে কি শিখলাম, এরপরে শিখলাম হচ্ছে ভাইয়া মানুষের শ্রেণীবিন্যাসের নিয়ম শিখলাম। কি শিখলাম, নিয়ম শিখলাম। তাহলে আমরা কেপিক অফ, কিংডম ছিল অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া বলার কারণ কি, 4টা কথা। অ্যানিমেলিয়া রাজ্য, যেহেতু রাজ্য না, রাজ্যের অন্তর্গত, তো রাজ্য মানে রাজা, রাজার বহু আছে, বহুকোষী, সুন্দর বহু সুকেন্দ্রিক এবং পরভোজী, তার সাথে ছিল জটিল দেশযন্ত্র। তাহলে কেপি, পি মানে ফাইলাম, এটা কিসের মধ্যে ছিল, কডাটা পর্বের মধ্যে। করডাটা, কড মানে ছিল নটকড, মানে জীবনের কোন এক পর্যায়ে নটকড থাকে। কেপি, সি থেকে ছিল কেলাস, ক্লাস করছি ম্যামের, ম্যাম থেকে পড়েছিলাম ম্যামালিয়া। আসলে ম্যামাল মানে হচ্ছে ভাইয়া কিন্তু আমাদের স্তন, অর্থাৎ মায়ের বুকের দুধ পান করবে বাচ্চা এবং লম্বা চুল থাকবে। এরপরে ক্যাপিসি ও মানে ছিল অর্ডার, অর্ডার কি বলেছিলাম প্রাইমেট, প্রাইমেট, প্রাইমেট আঁকড়ে ধরার উপযোগী হাত এবং দৃষ্টিশক্তি ঘান থেকে উন্নত। এরপরে সিওএফ কফ, এফ মানে ছিল ফ্যামিলি, ফ্যামিলি ছিল হোমিনিডি, ইডি থাকে ফ্যামিলির শেষে। এরপর কার সাথে মিল আছে ফ্যামিলির, শিম্পাঞ্জি, গরিলা, তার সাথে আছে আমাদেরকে বলতো ওরাং ওটাং, এদের সাথে মিল আছে ফ্যামিলি।
আর আমরা পড়েছিলাম গণ এবং প্রজাতি, জি মানে জেনাস বা গণ। গণ কি ছিল? হোমো ছিল। স্পেসিস ছিল হোমো। স্পেসিস কি ছিল? হোমো সাপিয়েন্স ছিল মানুষের। হোমো মানে কি? এরকম এরকম, অর্থাৎ খাড়া দুই পায়ে হাঁটতে পারে এবং কি দেহের অনুপাতে মাথাটা বড়। এবং আমাদের প্রজাতি ছিল এরকম, মানে যে স্পেসিস ছিল এরকম। এরকম মানে কি? চওড়া এবং খাড়া কপাল আছে, তার সাথে পড়েছি খুলির হাড়টা আমাদের অন্য প্রজাতির থেকে কিন্তু হালকা, এবং আমাদের বুদ্ধি কিন্তু সবার থেকে উন্নত। আমাদের মানুষের ধাপ শেষ করেছি, এবং আমরা বৈজ্ঞানিক নামকরণ কাকে বলে, দ্বিপদ নামকরণ কাকে বলে শিখেছি। এবং দ্বিপদ নামকরণের কি শিখলাম? কয়েকটা নিয়ম শিখলাম, 8টা নিয়ম। কি? 3, 2, 1 মানে ল্যাটিন ভাষায় লিখতে হবে। সাথে তাহলে হায়দারের কথা বলবা, জাকারিয়া ঢাকার কথা বলবা, ঠিক আছে? তারপর কি শিখলাম? 3, 2, 2 মানে দুইটা পদ থাকবে, একটা গণ একটা প্রজাতি, এটাকে বলে দ্বিপদ নামকরণ। 1 মানে ইউনিক ভাষা লিখতে হবে, কার সাথে মিলবে না। তারপর কি শিখলাম? 3 যেহেতু বড়, তাই বড় ছোট, মানে প্রথম অক্ষরটা বড়, বাকি সব অক্ষরগুলো ছোট হবে। তারপর কি শিখলাম? টাইপিং মানে মুদ্রণ, তাহলে মুদ্রণ করলে ইটালিকে লিখতে হয়। এমসিকিউ গুলো ইটালিকে হবে, বাট সৃজনশীল লিখতে হলে কিন্তু হাতে দাগ দিতে হবে। কথা বুঝছো? তোমার পরেরটা কি ছিল? লেখিং, মানে তুমি লিখলে দাগ দিবা। এরপরে কি ছিল? অগ্রাধিকার আইন, মানে যে আগে দিবে সে আলটিমেটলি কি পাবে? গ্রহণযোগ্যতা পাবে। এবং লাস্টে ছিল আবিষ্কার, আবিষ্কারকের নাম এবং আবিষ্কারকের সাল। এই ছিল আমাদের সম্পূর্ণ পড়াশোনা। এই যে আমাদের এই বৈজ্ঞানিক নাম তুমি যে লেখে জমা দিবা, এটা আসলে আমাদের কাদের আওতায় জানো? ICZN এবং IC আসলে BN এর আন্ডারে, বুঝছো? তাহলে এরাই কিন্তু আমাদের স্বীকৃতি দেয় নামগুলোকে। আই মানে তুমি বুঝতে পারছো ইন্টারন্যাশনাল, সি মানে তুমি বুঝতে পারছো কোড। তাহলে ICZN এবং ICBN, এখানে আইসি এখানেও আইসি, তাহলে আই মানে ইন্টারন্যাশনাল, সি মানে কোড। দেখো দুইটা নামের পরে কিন্তু আমাদের এন্ড বসে। যেমন কি বসে দেখো তো, আমি যদি বললাম রিফাত, যদি বলে হয় দেলোয়ার স্যার, ঠিক আছে, এবং আমরা বললাম শরীফুল স্যার, ঠিক তো? তাহলে আমরা এখানে কমা দিব, আমরা দেবো এখানে এন্ড। তেমনি তুমি যখনই আলটিমেটলি এভাবে নাম লিখবা, দুইটা লেখার পরে কিন্তু একটা প্রিপজিশন বসাবা। তাহলে আই মানে কি? ইন্টারন্যাশনাল, সি মানে কোড, পরে কিন্তু একটা প্রিপজিশন অফ বসবে। এখানেও সেম কথা, একটা অফ বসবে। আর জেড মানে জুলজিক্যাল, বি মানে বোটানিক্যাল, আর এন মানে তো বুঝতে পারছো নোমেনকালচার। এন মানে কি? নোমেনকালচার। তাহলে পার্থক্য হচ্ছে এখানে জেড মানে জুলজিক্যাল এবং এটা হচ্ছে বোটানিক্যাল, ঠিক আছে? তাহলে এই দুইটাই কিন্তু আমাদের বৈজ্ঞানিক নামকরণের স্বীকৃতি দেয়। আশা করছি তোমরা লাস্টের অংশটুকু বুঝে ফেলেছো। আর আসলে একটা ক্লাস বা দুইটা ক্লাস নিলে আসলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমি একসাথে মার্চ করে দেবো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পুরনো কোনো ভিডিওতে, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ।